আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে তোমরা প্রথম পার্টটি ভালো মতো বুঝতে পেরেছো। যদি প্রথম পার্টটি ভালো মতো বুঝে থাকো তাহলে দ্বিতীয় পার্টটি তোমাদের জন্য। আসলে এগুলো রুলসের পাশাপাশি আমাদেরকে প্রচুর পরিমাণে এক্সারসাইজ যদি আমরা করি তাহলে আমরা এটি আরও সহজে বুঝতে পারবো। কারণ শুধুমাত্র এই রুলসটাই কিন্তু বোঝানোর জন্য বা বোঝার জন্য শেষ কথা নয়, আমাদেরকে এই রুলস ধরে ধরে, এই নিয়ম ধরে ধরে আমরা যদি এই ছকটি নিয়ে এক্সারসাইজগুলো করি এই নিয়মের, তাহলে আমাদের কাছে এটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আশা করছি যে পরবর্তীতে আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব যেখানে আমরা এক্সারসাইজগুলো শুধু সলভ করব। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমরা 3 নম্বর নিয়মটাতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে যদি বাই প্লাস ভার্বের আইএনজি দিয়ে এই সিম্পল সেন্টেন্স শুরু হয়। আমি আগেই বলেছি যে এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সের ঘর। যারা প্রথম পার্টটি দেখেননি তাদের জন্য একটু দেখিয়ে দিই যে এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সের ঘর, এটা কম্পাউন্ড, এটা কমপ্লেক্সের ঘর। তো যেটা বলছিলাম, যে কথা, সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস ভার্বে আইএনজি দিয়ে শুরু হয় তাহলে কম্পাউন্ডে কী হবে? যেমন বাই টেকিং এক্সারসাইজ ইউ উইল বি হেলদি। এখন বাই প্লাস ভার্বের আইএনজি এটা কিন্তু সিম্পল সেন্টেন্সের চিহ্ন। কম্পাউন্ডে গিয়ে কিন্তু এটা থাকবে না। কম্পাউন্ডে গিয়ে কী হয়ে যাবে? শুরুতেই ভার্ব আসবে। তাহলে টেকিংয়ের মূল ভার্ব কী হয়? টেক। তাহলে টেকিং থেকে আমরা মূল ভার্ব নিয়ে আসলাম কি? টেক। এরপরে দেখো যা আছে তাই, টেক এক্সারসাইজ, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে দেখো এখানে সিম্পলে যে কমাটি থাকবে এখানে এসে সেটা কি হয়ে যাবে? অ্যান্ড হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এখানে অ্যান্ড করে দিয়েছি, টেক এক্সারসাইজ অ্যান্ড বাকি যেটা ছিল পরের অংশটি কিন্তু একই থাকবে। প্রতি ক্ষেত্রে আমরা এই বিষয়টা কিন্তু দেখতে পাচ্ছি যে দ্বিতীয় যে পার্টটি সেটি কিন্তু সেম থাকে, ইউ উইল বি হেলদি। তাহলে বাই টেকিং এক্সারসাইজ, ব্যায়াম করার মাধ্যমে ইউ উইল বি হেলদি, তুমি কি হবে? স্বাস্থ্যবান হবে। আর টেক এক্সারসাইজ, ব্যায়াম করো, অ্যান্ড ইউ উইল বি হেলদি, এবং তুমি কি হবে? স্বাস্থ্যবান হবে। তো এবার আমরা চলে যাচ্ছি কমপ্লেক্সে। কমপ্লেক্সের ক্ষেত্রে এটি শুরু হবে যদি সিম্পল সেন্টেন্সে বাই থাকে, ভার্বের আইএনজি দিয়ে শুরু হয়, তাহলে সেটির কমপ্লেক্স শুরু হবে হচ্ছে ইফ দিয়ে। তাহলে আমরা বাইয়ের পরিবর্তে এখানে কি লিখেছি? ইফ লিখেছি। এরপর আমরা সাবজেক্ট দেব। তাহলে এখান থেকে দেখো আমরা সাবজেক্ট নিচ্ছি। এখানে সিম্পল সেন্টেন্সে আমাদের সাবজেক্টটি ছিল ইউ। তাহলে ইফ ইউ টেক এক্সারসাইজ, তুমি যদি ব্যায়াম করো, পরের অংশটি সেম থাকবে, ইউ উইল বি হেলদি, আর কোনো পরিবর্তন নেই। 3 নম্বর রুলসটি কিন্তু খুবই সহজ, ঠিক আছে? আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আসলে এই নিয়মগুলো শুধু তাদের জন্য যারা এই নিয়মগুলো দেখে দেখে এই রিলেটেড, অর্থাৎ এই নিয়মের অন্তর্ভুক্ত যে সমস্ত এক্সারসাইজগুলো আছে সেগুলো যদি তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো তাহলে এই নিয়মটি তোমাদের জন্য সার্থক হবে, ঠিক আছে? আর যদি শুধু আমরা একটি উদাহরণ করি তাহলে কিন্তু আমাদের প্র্যাকটিসের ঘাটতি থেকে যাবে, আমরা কিন্তু বুঝতে পারবো না। তারপর 4 নম্বরে চলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে। এখানে আমরা দেখব যে সেম সাবজেক্ট, যেটা ভার্বের আইএনজি এবং শুধু ভার্বের আইএনজি দিয়ে শুরু হবে এবং দুই পাশে যদি সাবজেক্ট একই হয়, এই জন্য আমি লিখেছি সেম সাবজেক্ট। যেমন বিং লেজি, অর্থাৎ অলস হওয়ার কারণে হি কুড নট প্রসপার ইন লাইফ, সে জীবনে সফল হতে পারল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটি, সিম্পল সেন্টেন্সটি কী দিয়ে শুরু হচ্ছে? ভার্বের আইএনজি দিয়ে শুরু হচ্ছে। তাহলে কম্পাউন্ড এসে সেটা কী হবে? প্রথমে আমাদের সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কোথায় আছে? এই যে হি আছে, এখান থেকে আমরা নিলাম হি। এবারে আমাদের একটু খেয়াল করতে হবে, এটা একটু আমাদেরকে মনোযোগ দিয়ে খেয়াল না করলে আমরা বুঝতে পারবো না। এই বিং ভার্বটার মূল ভার্ব হচ্ছে বি। বিং ভার্বের মূল ভার্ব কি? বি। আর বি ভার্ব বলতে আমরা মূলত কি বুঝি? বি ভার্ব বলতে আমরা বুঝি হচ্ছে অ্যাম ইজার। আমি যদি একটু তোমাদেরকে দেখাই তাহলে তোমাদের জন্য এটি আরও সহজ হয়ে যাবে। যেমন আমরা এই কাগজটাতে দেখাচ্ছি। বি ভার্ব, বিং ভার্বটা আসলে কোথায় থেকে আসছে? বিং ভার্বটা আসছে, এটার যদি মূল ভার্ব আমরা খেয়াল করি তাহলে সেটা হচ্ছে বি, ঠিক আছে? এটার মূল ভার্বটা হচ্ছে কি? বি। আর বি ভার্ব বলতে মূলত বেশ কিছু ভার্ব বোঝায়, যেমন এম বোঝায়, তারপরে ইজ বোঝায়, তারপরে আর বোঝায়, তারপরে ওয়াজ বোঝায় এবং ওয়ার বোঝায়। এখন এতগুলো ভার্ব আছে, এখানে বিটা তো অবশ্যই এখানে থাকবে না, কারণ আমি তোমাদের আগেই বলেছি এখানে যে নন ফাইনাইট ভার্বগুলো থাকবে
বা যে পার্টিসিপলগুলো থাকবে, জিরান থাকবে, যাই থাকুক, সেটা আমাদের এত ডিটেলস গ্রামার না জানলেও হবে এখানে। তো এই ভার্বটিকে আমাদের ফাইনাইট ভার্ব করতে হবে, অর্থাৎ মূল ভার্বে নিয়ে যেতে হবে। তাহলে হি এর সাথে তো নিশ্চয়ই আমরা হি এর সাথে কি বি বসাতে পারি, হি বি, এটা হবে। এম বসানো যায় না, হি এর সাথে বসানো যায় কি কি আমি দেখাচ্ছি। হি এর সাথে আমরা যেটা বসাতে পারি সেটা হলো ইজ এবং ওয়াজ। এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে পরবর্তী অংশটা, যেহেতু আমাদের সিম্পল সেন্টেন্সে কুড আছে, তাহলে বোঝাই যাচ্ছে সেন্টেন্সটি পাস্ট ফর্ম থেকে নেয়া। তাহলে সেই জন্য আমরা এখানে ইজ না বসিয়ে আমরা ওয়াজ বসাবো। তাহলে আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা এটা বুঝতে পেরেছো যে কেন আমরা এখানে ওয়াজ বসিয়েছি। ঠিক আছে, তাহলে হি ওয়াজ লেজি অ্যান্ড হি কুড নট প্রসপার ইন লাইফ, এবং মাঝখানে আমরা বলেছিলাম যে একটি অ্যান্ড বসবে। কম্পাউন্ডের ক্ষেত্রে আমি একটি কথা বলে রাখি যে কম্পাউন্ডের ক্ষেত্রে কনজাংশন হিসেবে অ্যান্ড অর বাট এগুলোই মূলত বসবে। ঠিক আছে, তো এখন যদি এরকম ভার্বের আইএনজি দিয়ে শুরু হওয়া যে সিম্পল সেন্টেন্সগুলো, সেগুলোকে যখন আমরা কমপ্লেক্স করব, সেটা কিভাবে করব? নিয়মে দেখাচ্ছে যে সিন্স, অ্যাজ অথবা হোয়েন দিয়ে করতে হবে। তো যেটাই আমরা দিই এখানে অবশ্য হোয়েন দেওয়াটা মানে আমাদের সেন্টেন্সের অর্থগত দিক চিন্তা করতে হবে। আমি যদি এখানে হোয়েন দিই, হি বিং লেজি, অলস হওয়ার কারণে হি কুড নট প্রসপার ইন লাইফ, সে জীবনে সফল হতে পারলো না, তার মানে একটা কারণ বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে সিন্স বা অ্যাজ ব্যবহার করতে পারি। তো অ্যাজ দিয়ে আমি শুরু করি, অ্যাজ হি ওয়াজ লেজি, তাহলে কম্পাউন্ডে অ্যান বসবে, কিন্তু কমপ্লেক্সে এসে কিন্তু আর অ্যান বসবে না, পরের অংশটি সেম থাকবে, শুধু একটি কমা বসবে। এই তো হয়ে গেল। তাহলে আমরা যদি মনে রাখি যে ভার্বের আইএনজি দিয়ে শুরু হলে কম্পাউন্ডের সাবজেক্ট আর মাঝখানে অ্যান দিয়ে শেষের অংশটি সেম থাকবে, আর কমপ্লেক্সের ক্ষেত্রে সিন্স, অ্যাজ অথবা হোয়েন দিয়ে শুরু হবে। তাহলে কিন্তু খুব সহজেই সামান্য পরিবর্তনের মাধ্যমে আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে রূপান্তরিত করতে পারব। এখন আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী রুলসগুলোতে। এই ক্লাসটিতে আমি চাচ্ছি যে মোটামুটি 8 রুলস পর্যন্ত, নাম্বার 8 পর্যন্ত শেষ করতে, নাহলে খুব বেশি দীর্ঘ হয়ে যাবে। তো এরপরে আমরা দেখব যদি সিম্পল সেন্টেন্সটি কী দিয়ে শুরু হয়। সিম্পল সেন্টেন্সটি অ্যাট দ্য টাইম অফ, তারপরে পসেসিভ, তারপরে ভার্বের আইএনজি দিয়ে শুরু হয়, এবং এখানে যদি আবার সাবজেক্ট থাকে, অর্থাৎ এখানে আমি যেটি বোঝাচ্ছি সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি আলাদা হয়, এর আগেরটা আমরা পড়েছিলাম যে সেম সাবজেক্ট, এখানে আমরা দেখব হচ্ছে ডিফারেন্ট সাবজেক্ট। ঠিক আছে, এখানে আমরা যেটি দেখব সেটা হচ্ছে ডিফারেন্ট সাবজেক্ট, অর্থাৎ প্রথম অংশে সেন্টেন্সের প্রথম অংশের সাবজেক্ট, পরের অংশের সাবজেক্ট যদি আলাদা হয়, তাহলে আমরা এটা লিখতে পারি ডিফারেন্ট সাবজেক্ট। সেক্ষেত্রে আমরা কিভাবে এটিকে সিম্পল থেকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স করব, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা। তো সিম্পল সেন্টেন্সে কি থাকবে, অ্যাট দ্য টাইম অফ, তারপরে এই আমাদের যে প্রোনাউন সেটার পসেসিভ ফর্ম থাকবে। তো অ্যাট দ্য টাইম অফ ইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের আইএনজি আছে। হ্যাঁ, আর কম্পাউন্ড এসে আমাদের শুরু করতে হবে কি দিয়ে, সাবজেক্ট দিয়ে। তাহলে হিজ যদি আমরা চিন্তা করি, হিজের সাবজেক্টিভ ফর্ম কি হয়, হিজের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। ঠিক আছে, তাহলে হিজের সাবজেক্টিভ ফর্ম আমরা দিলাম হি। এরপর আমরা লক্ষ্য করব যে পরবর্তী ভার্বটি আসলে কোন টেন্সে আছে। দেখো ওয়াজ আছে, সো ইট ওয়াজ রেইনিং, তার মানে আমরা বুঝতেই পারছি যে এটা পাস্ট টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, এই প্রথম অংশটিতে এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা দেব প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে যদি পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্সে যেটাই থাকুক, পাস্ট ইনডিফিনিট থাকুক বা কন্টিনিউয়াস থাকুক, আমাদেরকে এক্ষেত্রে ইউজ করতে হবে কি, পাস্ট ইনডিফিনিট। তাই আমরা পাস্ট ইনডিফিনিট নিলাম, ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দিলাম। হি ওয়েক আপ, এবং মাঝখানে একটি অ্যান্ড বসবে। আমি আগেই বলেছি অ্যান্ড অর বাট এগুলোই হচ্ছে বেশি বসবে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, এবং পরবর্তী অংশটি একই রইল। তাহলে সিম্পলে যেটি ছিল সেই সাইনটি উঠিয়ে দিয়েই সামান্য কিছু যোজন বিয়োজন করেই কিন্তু এটিকে আমরা কম্পাউন্ডে পরিণত করতে পারছি। তারপর দেখি যে কমপ্লেক্সে কী হবে। কমপ্লেক্সে শুরু হবে এটা সিন্স, অ্যাজ, হোয়েন দিয়ে। তাহলে দেখো আমরা এক্ষেত্রে অর্থ মিলের জন্য আমরা হোয়েন দিয়ে করতে পারি। হোয়েন হি woke up, যখন সে উঠলো। তাহলে আমরা কি করলাম, এই অ্যাট দ্য টাইম অফ এগুলো বাদ দিয়ে আমরা এখানে কি বসিয়েছি, হোয়েন, তারপরে সাবজেক্ট বসিয়েছি। ওয়েন হি woke up, যখন সে উঠলো, ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল। তখন কি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। তো দুই পাশে আলাদা সাবজেক্ট, সেই জন্য আমরা এই নিয়মে করেছি। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা।
তোমরা এটার রিলেটেড আরও এক্সাম্পল যদি করো তাহলে এগুলো আরও অনেক বেশি সহজ হয়ে যাবে, যে কথাটা আমি বারবার বলছি। নাম্বার 6, সাবজেক্টের পর যদি হ্যাভিং থাকে অথবা বিং থাকে, পরবর্তীতে যদি আরেকটি সাবজেক্ট থাকে, সেটাকে আমরা কিভাবে করব। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আলাদা সাবজেক্ট, যেখানটাতে আলাদা সাবজেক্ট রয়েছে সেজন্য সেই নিয়মগুলোতে আমি দুইবার সাবজেক্টের কথা উল্লেখ করেছি। যেমন দ্য ওয়াটার বিং হট আই কুড নট ড্রিঙ্ক ইট, তাহলে দুইটি সাবজেক্ট রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে দ্য ওয়াটার একটি সাবজেক্ট এবং আরেকটি সাবজেক্ট হচ্ছে আই, তাহলে এরপরে বিং আছে। তাহলে এটাকে আমরা কম্পাউন্ড ডেশ স্ট্রাকচার কী হয়ে যাবে, শুরুতে সাবজেক্ট বসবে, তাহলে সাবজেক্ট কি, দ্য ওয়াটার। দ্য ওয়াটার, এবার আমি বলেছিলাম যে পরবর্তী অংশ দেখে আমরা ভার্ব নির্ণয় করি। দেখো পরবর্তী অংশে ভার্ব আছে কুড, তাহলে এই বিংটার আমি দেখিয়েছিলাম যে এই বিং ভার্বটা আসছে বি ভার্ব থেকে, যেখানে আমরা কি কি পাচ্ছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, যেটা একটু আগে তোমাদেরকে দেখিয়েছে। বিং ভার্বটা আসছে মূলত বি ভার্ব থেকে, এটার ফর্মগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তুমি চাইলে এই সবগুলো থেকে যেটা তোমার সাথে তোমার সাবজেক্টের সাথে যায় সেটিকে তুমি ব্যবহার করতে পারো। তো যেহেতু এখানে পাস্টের ফর্ম আছে দুইটা, ওয়াজ আর ওয়ার, সো আমাদের নিতে হবে ওয়াজ। যেহেতু দ্য ওয়াটার এটা আনকাউন্টেবল নাউনের সাথে সবসময় ওয়াজ বসে, এই জন্য আমরা ওয়াজ নিলাম। দ্য ওয়াটার ওয়াজ হট, এবং মাঝখানে কমার পরিবর্তে আমরা শুধু অ্যান বসিয়েছি, আর কিছুই কিন্তু আমরা করিনি। তাহলে এটা কিন্তু সিম্পল থেকে কম্পাউন্ড হয়ে গেল। তাহলে কমপ্লেক্সে এসে কি হবে দেখো, তাহলে অ্যাজ, সিন্স বা অ্যাজ দিয়ে আমরা এটাকে করতে পারি। অ্যাজ দ্য ওয়াটার ওয়াজ হট, যেহেতু পানি গরম ছিল, আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি এটা পান করতে পারিনি। একই কথা প্রযোজ্য এখানে, ঠিক আছে। শুধু আমরা সাবজেক্ট ভার্বগুলো পরিবর্তন করছি, আর আমরা কিছু কনজাংশন এখানে যুক্ত করছি, তাহলেই কিন্তু কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে খুব সহজেই রূপান্তরিত করা যাচ্ছে। নাম্বার 7 দেখো, যদি সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সটিতে এরকম স্ট্রাকচার থাকে, অর্থাৎ ট্রু বা এনাফ এগুলো দিয়ে হয়, শুরু হবে না, এটা মাঝামাঝির দিকে এটা থাকবে, এটা এরকম যদি মাঝামাঝিতে থাকে, সিম্পল সেন্টেন্সের মাঝে যদি এরকম থাকে, অর্থাৎ ট্রু বা এনাফ, হ্যাঁ, তারপরে ডট ডট এরকম থাকে, সেক্ষেত্রে কী হবে দেখো, একটা উদাহরণ দিচ্ছি আমরা। দ্য সাম ইজ টু হার্ড, এখানে স্ট্রাকচারটা কী আছে দেখো, ট্রু আছে এবং এখানে একটা টু আছে। তো সেক্ষেত্রে দেখো আমরা কম্পাউন্ড এসে সেটা কি হয়ে যাবে, এই প্রথম যে ট্রু এটার পরিবর্তে হবে হচ্ছে ভেরি, তাহলে প্রথম ট্রু এটার পরিবর্তে কি হয়ে গেল, ভেরি হয়ে গেল। দ্য সাম ইজ ভেরি হার্ড, এরপর একটা অ্যান্ড যুক্ত হবে, নিয়মে বলা আছে অ্যান্ড যুক্ত হবে, অ্যান্ড আই, এরপরে আমাদের আবার একটা সাবজেক্ট আসবে। আমরা যদি এখানে আর একটু সহজ করে দিই, অর্থাৎ পুরো জিনিসটা দিয়ে দিই, তাহলে অ্যান্ডের পরে কি আসবে, একটা সাবজেক্ট আসবে। এই সাবজেক্টটা আসছে কোথা থেকে, আমি যদি একটু এক্সপ্লেন করি তোমাদের, দেখো সাবজেক্টটা আসছে এখানে ফর মি ছিল, ফর মি দ্বারা আসলে সাবজেক্ট কী বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে, আইকে বোঝাচ্ছে, ঠিক আছে। দ্য সাম ইজ ভেরি হার্ড অ্যান্ড আই, নিয়ম অনুযায়ী অ্যান্ড বসলো, তারপরে ফর মি, যেহেতু এটাকে যদি আমরা সাবজেক্টিভ ফর্মে নেই তাহলে সেটা হয়ে যাবে আই। তারপরে আমাদের নিয়ম অনুযায়ী এখানে আমি আরেকটু তোমাদেরকে সহজ করে দিই, এখানে ক্যান নট বা কুড নট বসবে, এটা আমরা যদি একটু উল্লেখ করে দিই তাহলে তোমাদের জন্য সহজ হবে। ক্যান নট অথবা কুড নট বসবে, তারপর বাকি অংশ যা আছে তাই, হ্যাঁ। সো যেটা বলছিলাম দেখো, তাহলে এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ক্যান নট কোথায় বসবে আর কুড নট কোথায় বসবে, এটা বুঝতে হবে তোমার এই এই ভার্বটা দেখে। প্রথম অংশে ভার্ব আছে ইজ, এই জন্য আমরা ক্যান নট বসিয়েছি। যদি প্রথম অংশে ভার্ব থাকে ওয়াজ অথবা ওয়ার, সেক্ষেত্রে আমরা কুড নট বসাবো। তো আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। এরপরে দেখো, যদি সিম্পল সেন্টেন্স এরকম টু ডট ডট টু এরকম থাকে, তাহলে কমপ্লেক্সে এটা হয়ে যাবে কি, সো ডট ডট দ্যাট, এরকম হয়ে যাবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি বলবো, যে প্রথম টু এর পরিবর্তে আমরা কমপ্লেক্সে করার জন্য বসাবো সো, আর পরের টু এর পরিবর্তে আমরা বসাবো কি, দ্যাট। এবং নিয়ম অনুযায়ী যে আগে কম্পাউন্ডে যেরকম বলেছি, সাবজেক্ট আসবে, এরপরে ক্যান নট বা কুড নট বসবে, এবং সেটি বসেছে, ক্যান নট বসেছে এখানে, এবং বাকি অংশটি কিন্তু সেম। দ্য সাম ইজ সো হার্ড, অঙ্কটি এতই কঠিন, দ্যাট যে আই ক্যান নট সলভ ইট, আমি এটা সমাধান করতে পারি না, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকের রুলস, এবং সর্বশেষ রুলসটিতে আমরা চলে আসি, সেটা হচ্ছে নাম্বার 8 বা নাম্বার 8। নাম্বার 8-এ যদি আমরা যাই, তাহলে সেন্টেন্সটিতে যদি ট্রু বা ইন অর্ডার টু থাকে, হ্যাঁ, এটিও কিন্তু একই রকমভাবে
মাঝখানটাতে থাকবে। তো মাঝখানটাতে সিম্পল সেন্টেন্সের মাঝে যদি টু বা ইন অর্ডার টু থাকে, তারপরে ভার্বের ওয়ান ফর্ম থাকে, মানে মূল ভার্ব থাকে, সেটাকে আমরা কিভাবে করব? দেখো, উই ওয়ার্ক হার্ড, এখানে যদি আমরা বলি তাহলে দেখো এখানে টু আছে, তারপর ভার্ব ওয়ান একটা ফর্ম আছে। এরকম থাকলে কম্পাউন্ডে কি হয়ে যাবে? কম্পাউন্ডে তোমার কোনো কাজ নেই, শুধু সেই টু উঠে যেয়ে, এই টু উঠে যেয়ে কি বসবে? তুমি শুধু অ্যান্সো বসিয়ে দেবে। কি বসিয়ে দেবে? অ্যান্সো। তাহলে উই ওয়ার্ক হার্ড, এই যে অ্যান্সো, ঠিক আছে, আমি একটু উপরের দিকে লিখেছি, উই ওয়ার্ক হার্ড অ্যান্ড সো উই সাকসিড ইন লাইফ। ঠিক আছে, শুধু আমাদের সাবজেক্টটা দুইবার নিয়ে আসতে হবে। ঠিক আছে, সিম্পল সেন্টেন্সে আমরা জানি যে একটাই সাবজেক্ট থাকবে, কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট থাকবে, মানে সাবজেক্টটা দুইটা থাকবে, বা যদি একই সাবজেক্ট থাকে সেক্ষেত্রে সাবজেক্ট একবার লিখে আরেকবার সাইলেন্ট রাখা যায়। ঠিক আছে, সেটা আমরা যখন অনেক উদাহরণ করব তখন আমরা দেখব। তো এটা মোটামুটি আসলে একটা নোট, তোমাদের জন্য একটা নোট। এই নোট দেখে দেখে, অর্থাৎ এই সূত্রগুলো দেখে দেখে, গণিতের ক্ষেত্রে যেমন আমরা সূত্র দেখে অঙ্ক করি, এখানেও আমরা কিছু সূত্রের মাধ্যমে, শর্টকাট সূত্রের মাধ্যমে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতেছি। সো দেখো, এখানে যে যদি টু থাকে সেক্ষেত্রে আমাদের এখানে এই টু এর পরিবর্তে কমপ্লেক্সে হয়ে যাবে সো দ্যাট। কমপ্লেক্সে কী হয়ে যাবে? সো দ্যাট। এবং পরবর্তীতে একটা ক্যান বা কুড বসবে। এবং ওই প্রশ্ন, ওই কথা ওইটাই, যে যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ক্যান হবে, আর যদি এটা পাস্ট ফর্মে থাকে তাহলে এখানে কুড বসবে। তাহলে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান সাকসিড ইন লাইফ। আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা সফল হতে পারি। ঠিক আছে, তো এইটাই ছিল আমাদের মোটামুটি রুলস 8 পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই সূত্রগুলো দিয়ে এই ইংলিশ ফর্মুলাসগুলো আমরা অ্যাপ্লাই করে আরও প্রচুর এক্সাম্পলস করি, তাহলে এগুলো আমাদের জন্য খুব বেশি ইজি হয়ে যাবে। আর আশা করি অন্য কোথাও বইয়ে বা বিভিন্ন জায়গায় যে বিশদ আকারে বর্ণনা রয়েছে সেটি শিক্ষার্থীর জন্য খুব বেশি জটিল হয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজে উপস্থাপন করার জন্য। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ এরকম ক্লাস পাওয়ার জন্য। আপনারা সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।